আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত শিল্প সম্পর্কে আলোচনা করব। আজকের আমাদের পাঠ্য বিষয় পাট শিল্প। এর আগের দিনে ক্লাসে আমরা ভারতের পাট শিল্প সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা বাংলাদেশের পাট শিল্প সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের প্রধান শিল্প পাট। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর পাটকলগুলি ভারতে থেকে গেলেও উন্নত মানের পাট উৎপাদক অঞ্চলগুলি বাংলাদেশেই থেকে যায়। ফলে এই সময় থেকে বাংলাদেশে নতুন নতুন পাট কল গড়ে উঠতে থাকে। বাংলাদেশে প্রায় ৩.৫ কোটি মানুষ পাট চাষের সাথে যুক্ত। ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাটজাত সামগ্রী উৎপাদন ও ব্যবসার সাথে যুক্ত। জাতীয় আয়ের প্রায় ৫% আসে কাঁচা পাট ও পাটজাত দ্রব্য থেকে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সর্বাধিক পাট রপ্তানি করে থাকে। বাংলাদেশে প্রায় ২০৫টি পাটকল আছে। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম এই 4টি অঞ্চলে অধিকাংশ পাটকল কেন্দ্রীভূত হয়েছে। এখন আমরা দেখব এই অঞ্চলে পাটের উন্নতির কারণগুলি কি কি। পাট শিল্প উন্নতি লাভের কারণ প্রথম হলো দেশ ভাগ। দেশ বিভাগের ফলে অর্থাৎ ১৯৪৭ সালে দেশ বিভাগের ফলে উন্নত মানের পাট উৎপাদক অঞ্চলগুলি বাংলাদেশে থেকে যায়। ফলে এখানে পাট কল গড়ে উঠতে থাকে। দ্বিতীয়ত, উন্নত মানের পাট উৎপাদন। দেশ বিভাগের ফলে উন্নত মানের পাট উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় স্থানের অধিকারী হওয়ায় কাঁচামাল হিসাবে উন্নত মানের পাট পাওয়ার সুবিধা এখানে আছে। তৃতীয়ত, উন্নত জলপথ ও বন্দর। নদীমাতৃক বাংলাদেশের আভ্যন্তরীণ জলপথ ব্যবস্থা উন্নত। এখানে অবস্থিত বেশ কয়েকটি বড় বড় বন্দরের সাহায্যে বিদেশেও পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করার সুবিধা এখানে আছে। চতুর্থত, চাহিদা। পাটের মান উন্নত হওয়ায় আন্তর্জাতিক স্তরে কাঁচা পাট ও পাটজাত দ্রব্যের ব্যাপক চাহিদা এখানে আছে। পঞ্চমত, মূলধন। বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা এই পাট শিল্পে মূলধন বিনিয়োগ করে থাকে। এরপর আমরা দেখব ষষ্ঠত হচ্ছে শ্রমিক। অত্যন্ত ঘন বসতিপূর্ণ দেশ হওয়ায় পাট শিল্পে দক্ষ শ্রমিকের অভাব এখানে হয় না। তবে বাংলাদেশে পাট শিল্পে কিছু সমস্যাও সম্মুখীন হতে হয়। এগুলির মধ্যে প্রথম হলো উৎপাদনের হ্রাস বৃদ্ধি। এখানে উন্নত মানের পাট বীজ উৎপাদন হয় না বলে পাটের উৎপাদন ব্যাহত হয়। আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেও এই পাট চাষ অনেক সময় ব্যাহত হয়ে থাকে। দ্বিতীয়ত হলো কৃত্রিম তন্তুর সাথে প্রতিযোগিতা। প্যাকেজিং ব্যবস্থায় কৃত্রিম তন্তু বহুল ব্যবহারে আন্তর্জাতিক বাজারে পাটজাত দ্রব্যের রপ্তানি কমছে। তৃতীয়ত হলো বিকল্প দ্রব্য উদ্ভাবনের অভাব। পাট থেকে অন্যান্য বিকল্প দ্রব্য বা ব্যবহারের উপযোগী দ্রব্য প্রস্তুতে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে পড়েছে, যার ফলে শিল্প পিছিয়ে পড়ছে। চতুর্থত, রপ্তানি হ্রাস। অন্যান্য পাটজাত দ্রব্য রপ্তানিকারক দেশ দ্রুত হারে পাটজাত দ্রব্য রপ্তানি বৃদ্ধি ঘটায়। বাংলাদেশ রপ্তানি হ্রাস পাচ্ছে। বাংলাদেশের যে পাট রপ্তানি সেটা অনেকটাই পরিমাণে হ্রাস পাচ্ছে। তবে এই সমস্যাগুলো সমাধানের জন্য কিছু ব্যবস্থা এবং পাট শিল্পের সম্ভাবনার কথা আমরা এখন দেখব। পাট ও পাটজাত দ্রব্য পরিবেশ বান্ধব পণ্য। এর চাহিদা আন্তর্জাতিক স্তরে বেড়ে উঠেছে। বাংলাদেশের অত্যন্ত উন্নত মানের পাট থেকে বিভিন্ন শৌখিন পাটজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে সেই চাহিদা পূরণ করে বাংলাদেশ পাট শিল্পকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আমরা দেখব কাগজ শিল্প সম্পর্কে। কাগজ শিল্প অতি গুরুত্বপূর্ণ বনজ ভিত্তিক শিল্প। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবহার দ্রুত হারে বাড়লেও কাগজের চাহিদা এখনও বেড়ে চলেছে। সম্ভবত চীনে প্রথম কাগজের প্রচলন শুরু হয়। কাগজ শিল্পের জন্য দু রকমের কাঁচামাল প্রয়োজন হয়। এক,
তন্তুজ কাঁচামাল। কাগজের মণ্ড উৎপাদনে পাইন, ফার, স্প্রুস, হেমলক, বালমাস প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ। দ্বিতীয়ত ইউক্যালিপটাস, অ্যাকান্সিয়া প্রভৃতি নরম কাঠ। তৃতীয়ত বাঁশ। চতুর্থত সাবাই এবং সরকন্দা ঘাস। পঞ্চমত ধান ও গমের খড়। ষষ্ঠত আখের ছিবড়া। সপ্তমত তুলো, পাট, শন, মেস্তা। অষ্টমত পুরনো ও ছেঁড়া কাগজ ব্যবহৃত হয়ে থাকে। পুরনো ও ছেঁড়া কাগজ থেকে প্রধানত কার্ডবোর্ড প্রস্তুত করা হয়ে থাকে। এরপর আমরা দেখব রাসায়নিক কাঁচামাল সম্পর্কে। কাগজ শিল্পে ব্যবহৃত রাসায়নিক কাঁচামালগুলি হল কস্টিক সোডা, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক অ্যালুমিনা, ব্লিচিং পাউডার, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন, চুন, স্টার্চ, গন্ধক, রং প্রভৃতি। পৃথিবীর কাগজ শিল্পে উন্নত দেশগুলি সম্পর্কে আমরা এখন দেখব। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, কানাডা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ইতালি, ভারত প্রভৃতি দেশ কাগজ, কাষ্ঠমণ্ড, কাগজের বোর্ড, নিউজ প্রিন্ট প্রভৃতি উৎপাদনে বিশেষভাবে খ্যাত। এখন আমরা কানাডার এখানকার কাগজ শিল্প সম্পর্কে দেখব। কাগজ ও কাগজের বোর্ড এবং নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা পৃথিবীতে অগ্রণী দেশ। 2011 সালে এদেশে কাগজ ও কাগজের বোর্ড উৎপাদনের পরিমাণ ছিল 1.2 কোটি মেট্রিক টন। 2012 সালে নিউজ প্রিন্ট উৎপাদনের পরিমাণ ছিল 38.7 লক্ষ মেট্রিক টন। কাগজ ও নিউজ প্রিন্ট রপ্তানিতে কানাডা পৃথিবীতে প্রথম উৎপাদক দেশ। প্রধানত এটি প্রথম স্থানের অধিকারী। বর্তমানে কানাডার প্রায় 130টি কাগজ মিল মূলত ব্রিটিশ কলম্বিয়া, কুইবেক, অন্টারিও, আলবার্টা ও ব্রান্সউইক এই 5টি প্রদেশে গড়ে উঠেছে। নরম কাঠের বনভূমি ও বায়োমাস এই দেশে কাগজ শিল্পের মূল কাঁচামাল। উন্নতির কারণগুলি সম্পর্কে আমরা এখন দেখব। প্রথমত নরম কাঠের বনভূমি। কানাডার উত্তরে প্রায় 42 কোটি হেক্টর অঞ্চল নরম কাঠের সরলবর্গীয় তৈগা বনভূমি আছে, যার নরম কাঠ কাগজ শিল্পে কাঁচামালের যোগান দিয়ে থাকে। এখানে প্রায় প্রতি বছর 10 লক্ষ হেক্টর জমি থেকে কাঠ কাটা হয়। কাঠ কাটার পর সেই স্থানে আবার নূতন বনভূমি স্থাপন করায় কাঠের যোগান অব্যাহত থাকে। দ্বিতীয়ত হল সুলভ জলবিদ্যুৎ। কানাডা জলবিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত উন্নত। সেন্ট লরেন্স নদী ও নায়াগ্রা জলপ্রপাত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ পাওয়ার সুবিধা এখানে রয়েছে। ফলে কাগজ কারখানাগুলিতে সস্তায় বিদ্যুতের যোগান অব্যাহত থাকে। তৃতীয়ত রাসায়নিক দ্রব্য। কানাডার দক্ষিণে রাজ্যগুলি এবং সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র রাসায়নিক শিল্পে অত্যন্ত উন্নত। ফলে শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের অভাব এখানে হয় না। চতুর্থত উন্নত পরিবহন ব্যবস্থা। সড়কপথ, রেলপথ ও জলপথে অত্যন্ত উন্নত হওয়ায় প্রয়োজনীয় কাঁচামাল বনভূমি থেকে কাগজ কলগুলিতে আনতে, সেই সঙ্গে কাগজ ও কাষ্ঠমণ্ড বিদেশে রপ্তানি করতে বিশেষ সুবিধা হয়ে থাকে। বিশেষত গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীপথে কাঠের গুঁড়িগুলিকে কাগজ কলে আনার বিশেষ সুবিধা এখানে রয়েছে। এতে পরিবহন খরচ অনেক কম হয়। সেই সাথে সেন্ট লরেন্স নদীর বন্দর ও সমুদ্র বন্দরগুলি সড়ক ও রেলপথের দ্বারা যুক্ত। ফলে পণ্যদ্রব্য সহজে ও সস্তায় রপ্তানি করা এখানে যায়। এরপর পঞ্চমত আমরা দেখব মূলধন বিনিয়োগ। অত্যন্ত লাভজনক শিল্প বলে শিল্পপতিরা কাগজ শিল্পে প্রচুর মূলধন বিনিয়োগ করে থাকেন। ষষ্ঠত চাহিদা। শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক স্তরেও কানাডার কাগজের চাহিদা অত্যন্ত বেশি। সপ্তমত কানাডা যন্ত্রশিল্পে উন্নত হওয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নত মানের কাগজ তৈরি এখানে করা যেতে পারে। উপরন্তু প্রয়োজনে প্রতিবেশী দেশগুলি থেকেও যন্ত্রাংশ আমদানি করতে পারে। অষ্টমত দক্ষ শ্রমিক। নিজস্ব শ্রমিক ছাড়াও
উন্নয়নশীল দেশগুলি থেকে প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন বহু দক্ষ কর্মী কানাডায় এসে থাকেন, ফলে এখানে শ্রমিকের অভাব হয় না। এরপর আমরা দেখব নবমত, রপ্তানি। কানাডার উৎপাদিত কাগজের বিশাল আন্তর্জাতিক বাজার আছে। এবার আমরা দেখব ভারতের কাগজ শিল্প সম্পর্কে। ভারত কাগজ শিল্পে খুব একটা উন্নত না হলেও নিউজ প্রিন্ট উৎপাদনে এই দেশ পৃথিবীতে দশম স্থানের অধিকারী। 1716 সালে মাদ্রাজে ভারতে প্রথম যন্ত্রচালিত পদ্ধতিতে কাগজ উৎপাদনের সূচনা হয়। 1840 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে কাগজের কল স্থাপিত হলেও পরে সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে উত্তরপ্রদেশের লখনৌ, পশ্চিমবঙ্গের টিটাগড়, মহারাষ্ট্রের পুনে প্রভৃতি স্থানে কাগজের কল গড়ে উঠতে থাকে। বর্তমানে ভারতে 307টি ক্ষুদ্র ও মাঝারি কাগজ কল এবং 43টি বৃহৎ কাগজের কল আছে। এই অঞ্চলে কাগজের উন্নতির কারণগুলি আলোচনা করব আমরা। প্রথম হচ্ছে কাঁচামালের প্রাপ্তি। হিমালয়ের পার্বত্য এলাকা থেকে কাগজ শিল্পে প্রয়োজনীয় নরম কাঠ, সাবাই ঘাস, বাঁশ প্রভৃতি কাঁচামাল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দেশ কৃষিতে উন্নত হওয়ায় এখানে নিম্নমানের তুলা, কফি, পেস্তা, আখের ছিবড়া, ধান ও গমের খড় প্রভৃতি কাঁচামাল রূপে প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। এছাড়াও কানাডা, নরওয়ে, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ থেকে প্রচুর পরিমাণে কাষ্ঠমণ্ড ভারতে আমদানি করা হয়। দ্বিতীয়ত হলো রাসায়নিক দ্রব্য। গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু প্রভৃতি রাজ্য কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, রং প্রভৃতি রাসায়নিক দ্রব্য উৎপাদনে সমৃদ্ধ হওয়ায় এখান থেকে শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামাল পাওয়ার সুবিধা আছে। তৃতীয়ত, বৈদ্যুতিক শক্তি। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় ভারতে কাগজ শিল্পের উন্নতিতে এই বিদ্যুৎ বিশেষভাবে সাহায্য করেছে। চতুর্থত হল উন্নত পরিবহন ব্যবস্থা। সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কাঁচামাল আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানি এবং অর্থাৎ কাগজ রপ্তানিতে বিশেষ সুবিধা এখানে পাওয়া যায়। পঞ্চমত, শ্রমিক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হওয়ায় ভারতে দক্ষ ও সুলভ শ্রমিকের অভাব হয় না। ষষ্ঠত, চাহিদা। ভারতে দ্রুত হারে শিক্ষার বিস্তার ঘটছে। এছাড়াও এখানে অসংখ্য প্রকাশন সংস্থা আছে, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ পত্রিকা ছাপা হচ্ছে। ফলে ভারতে কাগজের চাহিদাও খুব বেশি। সপ্তমত, মূলধন। কাগজের ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির জন্য বড় বড় শিল্পপতিরা কাগজ শিল্পে মূলধন বিনিয়োগ করে থাকেন। অষ্টমত, সরকারি নীতি ও পরিকাঠামোগত সুবিধা। সরকারি দপ্তর থেকে সহজেই শিল্পের অনুমোদন সংক্রান্ত ছাড়পত্র পাওয়া যায়। এখন আমরা দেখব এই শিল্পের কিছু সমস্যা সম্পর্কে। প্রথমত, অনুন্নত কাঁচামাল। ভারতে কাগজ শিল্পের ব্যবহৃত কাঁচামালের অধিকাংশই অনুন্নত শ্রেণী। এছাড়া হিমালয়ের নরম কাঠের বনভূমি থাকলেও পরিবহনে অসুবিধার জন্য তা ঠিকমতো কাজে লাগানো যায় না। দ্বিতীয়ত, রাসায়নিক দ্রব্যের অভাব। চাহিদার তুলনায় রাসায়নিক দ্রব্যের যোগান যথেষ্ট কম, কিন্তু রাসায়নিক দ্রব্য বেশি দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। তৃতীয়ত হলো শক্তির অভাব। কয়লার অসম বন্টন ও কম জলবিদ্যুৎ উৎপাদনের ফলে শিল্প কারখানায় শক্তি সরবরাহের সমস্যা দেখা দেয়। চতুর্থত, কোম্পানিগুলির কাঁচামালের উৎস নিজস্ব নয়। কাঁচামালের উৎস নিজস্ব না থাকায় প্রায়শই কাঁচামালের অভাবের ফলে উৎপাদন ব্যাহত হয়ে থাকে। পঞ্চমত, পুরাতন যন্ত্রপাতি। অধিকাংশ কাগজ কলগুলি পুরনো যন্ত্রপাতি ব্যবহার করার ফলে উৎপাদনের পরিমাণ কম হয় এবং উৎপাদন ব্যয়ও অনেক বেশি হয়ে থাকে। ষষ্ঠত, অনুন্নত মানের কাগজ। উন্নত মানের কাঁচামাল না পাওয়ায় ভারতে উন্নত মানের কাগজ উৎপাদিত হয় না, ফলে চড়া দামে উন্নত মানের কাগজ আমদানি করে চাহিদা মেটানো হয়ে থাকে। সপ্তমত, পরিবহনের সমস্যা। সড়ক ও রেল পরিবহন ব্যবস্থা খুব একটা মসৃণ না হওয়ায় মিলগুলিতে
কাঁচামাল যোগানের অসুবিধা দেখা যায়। অষ্টমত, আধুনিকীকরণের অসুবিধা। অধিকাংশ কাগজের কল পুরাতন হওয়ায় কাগজের মান নিম্ন এবং উৎপাদন ব্যয়ও অনেক বেশি হয়ে থাকে। নবমত, মূলধন বিনিয়োগের সমস্যা। ভারতে কাগজ শিল্পে মূলধন বিনিয়োগের পরিমাণ খুব বেশি নয়। এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথমত হলো, কাগজ শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের উৎসগুলির পরিপূরক দ্রব্য যাতে ব্যবহার করা যায় তার জন্য গবেষণা চালানো হচ্ছে। দ্বিতীয়ত, পুরনো কারখানাগুলিকে আধুনিকীকরণের জন্য সরকারি ঋণের ব্যবস্থা করা হচ্ছে। তৃতীয়ত, বিদেশ থেকে কাঁচামাল আমদানি সরকারি বিধিনিষেধ শিথিল করা হয়েছে। চতুর্থত, ছোট কাগজ শিল্পের ওপর শুল্ক হার হ্রাস করার ব্যবস্থা করা হয়েছে। পঞ্চমত, দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারি ব্যবস্থা শিথিল করা হয়েছে। আমরা এখন রাবার শিল্প সম্পর্কে আলোচনা করব। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের হিভিয়া প্রজাতির গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। আমাজন অববাহিকার পৃথিবীতে প্রথম রাবার গাছের সন্ধান পাওয়া যায়। প্রথম দিকে এই রাবার ব্যবহার ছিল কম। 1842 সালে চার্লস গুডিয়ার রাবার ভলকানাইজেশন পদ্ধতি আবিষ্কারের পর এর ব্যবহার বহু গুণে বেড়ে যায়। রাবার শিল্পে মালয়েশিয়া সম্পর্কে আমরা এখন দেখব। বর্তমানে রাবার উৎপাদনে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থানের অধিকারী। নিরক্ষীয় আর্দ্র প্রকৃতির জলবায়ু এবং সমুদ্রের নিকটে অবস্থানের কারণে এই দেশ রাবার ও রাবার শিল্পে উন্নত হয়েছে। মালয়েশিয়ার মোট রপ্তানির 34% হল রাবার ও রাবারজাত দ্রব্য। 1877 সালে হেনরি উইকহ্যাম নামে একজন ইংরেজ ব্রাজিল থেকে 70,000 রাবার বীজ চুরি করে প্রথমে ইংল্যান্ডে এবং সেখান থেকে শ্রীলঙ্কা, মালয়েশিয়া সমেত দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পাঠিয়ে দেন। তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার তার মাধ্যমেই দক্ষিণ পূর্ব এশিয়ায় রাবার চাষ শুরু হয়। দক্ষিণ মালয়েশিয়ার জোহন প্রদেশে সবচেয়ে বেশি, প্রায় 65% রাবার উৎপাদিত হয়। মালয়েশিয়ার রাবার চাষ ও রাবার শিল্পের উন্নতির কারণগুলির মধ্যে প্রথম হল জলবায়ু। মালয়েশিয়া ক্রান্তীয় আর্দ্র নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত। এখানে গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা এখানে কখনোই 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। সেই সঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 175 থেকে 300 সেন্টিমিটারের মতো। এই ধরনের প্রাকৃতিক পরিবেশে রাবার চাষের পক্ষে বিশেষ উপযোগী। আবার মালয়েশিয়ার উপকূলীয় সমভূমি মাটি গভীর ও উর্বর দোআঁশ প্রকৃতির হওয়ায় রাবার চাষের উপযোগী। ফলে কাঁচামালের সুবিধা এখানে পাওয়া যায়। দ্বিতীয়ত, ভূমিরূপ। ঈষৎ ঢেউ খেলানো জল নিকাশি ব্যবস্থাযুক্ত ভূমিতে রাবার চাষ হয়ে থাকে। তৃতীয়ত, অবস্থান। প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগকারী সমুদ্রপথের ওপর মালয়েশিয়া অবস্থিত হওয়ায় ইউরোপ ও আমেরিকার বাজার থেকে এই অঞ্চল অনেক দূরে অবস্থিত হলেও রাবারজাত বিভিন্ন দ্রব্য পাঠাতে অসুবিধা হয় না। চতুর্থত, উন্নত পরিবহন ব্যবস্থা। মালয়েশিয়া দ্বীপরাষ্ট্র হওয়ায় এখানকার বেশিরভাগ রাবার শিল্প কেন্দ্রগুলি সমুদ্র উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সেই জন্য শিল্পক্ষেত্র থেকে সমুদ্র তীরবর্তী বন্দর পর্যন্ত নিয়ে যেতে পরিবহন ব্যয় অনেক কম হয়। পেনাং প্রভৃতি বন্দর দিয়ে রাবারের আন্তর্জাতিক বাণিজ্য এখানে হয়ে থাকে। পঞ্চমত, বাগিচার অবস্থান। রাবার বাগিচাগুলি জনবসতি থেকে দূরে যেখানে জমি পাওয়ার সুবিধা রয়েছে সেখানে গড়ে তোলা হয়েছে। অধিকাংশ বাগিচাগুলি বৃহৎ আয়তনের। ষষ্ঠত, মূলধন ও শ্রমিক। প্রাথমিক অবস্থায় ব্রিটিশ মূলধনে এখানে রাবার চাষ শুরু হয়, কিন্তু পরবর্তীকালে চীন প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে। এখানকার বাগিচাগুলিতে দক্ষ ও সুলভ প্রচুর স্থানীয় এবং ভারত ও শ্রীলঙ্কার শ্রমিক কাজ করে থাকে। সপ্তমত, শিল্পের উৎপাদন ব্যয় এখানে অনেক কম।
বাগিচা পদ্ধতিতে রাবার গাছগুলো সুশৃঙ্খলভাবে ঘন সন্নিবিষ্ট থাকায় একজন শ্রমিকের পক্ষে একদিনে বহু গাছ থেকে আঠা সংগ্রহ করা সম্ভব হয়, ফলে উৎপাদন ব্যয় অনেক কম হয়। অষ্টমত, মূলধন। শিল্পকেন্দ্র গড়ে তুলতে বড় ও দামি যন্ত্রপাতি প্রয়োজন হয়, ফলে প্রচুর মূলধনেরও প্রয়োজন হয়। এখন আমরা এই অঞ্চলে রাবার চাষের সমস্যাগুলো সম্পর্কে দেখব। প্রথম, কৃত্রিম রাবারের সাথে প্রতিযোগিতায় মালয়েশিয়া রাবার শিল্পে পিছিয়ে পড়ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে প্রাকৃতিক রাবারের চাহিদা কমছে। তৃতীয়ত, রোগ পোকার আক্রমণ রাবার গাছকে ক্ষতি করছে। চতুর্থত, শ্রমিকের অভাব এখানে অনেক বেশি। আহ, তাছাড়াও আমরা দেখি মালয়েশিয়া রাবার উৎপাদন বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। পঞ্চমত, রাবার উৎপাদন সম্প্রসারণে প্রয়োজনীয় জমির অভাব এখানে দেখতে পাওয়া যায়। এখন আমরা ব্রাজিলের রাবার শিল্প সম্পর্কে দেখব। রাবার ভলকানাইজেশন পদ্ধতি আবিষ্কারের পর সারা পৃথিবী জুড়েই মোটর গাড়ি আহ, বা বা অন্যান্য যানবাহনে এর ব্যবহার দেখতে পাওয়া যায়। রাবার গাছ সর্বপ্রথমে ব্রাজিলের আমাজন অববাহিকার সেলভা অরণ্যে লক্ষ্য করা যায়। ঊনবিংশ শতাব্দীতে আমাজন ও জাইরে অববাহিকার অরণ্য থেকে পৃথিবীর অধিকাংশ রাবার সংগ্রহীত হতো। এই কাঁচামাল নির্ভর শিল্প বর্তমানে পৃথিবীর বহু দেশে শুরু হয়। কাঁচামালের সহজলভ্যতা, চাহিদা, উন্নত পরিবহন ব্যবস্থা, দক্ষ শ্রমিকের প্রাচুর্য প্রভৃতি কারণে ব্রাজিলের রাবার শিল্পের উন্নতি লক্ষ্য করা যায়। প্রধানত ব্রাজিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব প্রদেশগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। বর্তমানে আমাজন অববাহিকার অরণ্যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এবং নির্বিচারে রস সংগ্রহ করার ফলে রাবার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে রাবার শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাসায়নিক পদ্ধতিতে যে রাবার প্রস্তুত হয় তাকে কৃত্রিম রাবার বা বুনা রাবার বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে রাসায়নিক পদ্ধতিতে রাবার উৎপাদনের সূচনা হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে প্রাকৃতিক রাবার পাওয়ার অনিশ্চয়তা শুরু হয়, তখন রাবার প্রায় দুষ্প্রাপ্য হয়ে পড়ে। তখন থেকেই এই কৃত্রিম রাবার উৎপাদন উন্নতির পথে এগিয়ে চলতে শুরু করে। মূলত যুদ্ধের প্রয়োজনে সেই সময় জার্মান, সোভিয়েত রাশিয়া বা ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি উন্নত দেশগুলি ব্যাপকভাবে কৃত্রিম রাবার উৎপাদনে উদ্যোগী হয় এবং অচিরেই কৃত্রিম রাবার উৎপাদন একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়। ফলে প্রাকৃতিক রাবার উৎপাদন কম হতে থাকে ও প্রাকৃতিক রাবার শিল্প ক্ষতিগ্রস্ত হতে থাকে। এখন আমরা ব্রাজিলের রাবার শিল্পের সমস্যাগুলি সম্পর্কে দেখব। প্রথমত, ব্রাজিলে প্রথম ল্যাটেক্স সংগ্রহ শুরু হয়, তবে তা ছিল বন্য রাবার। দুর্গম অরণ্য হওয়ায় এটি সংগ্রহ এখানে খুব অসুবিধাজনক হয়। দ্বিতীয়ত, দুর্গম অরণ্যের কারণে বাগিচা ফসল হিসাবে রাবার চাষের প্রসার তেমনভাবে সম্ভবপর হয়নি। তৃতীয়ত, দক্ষিণের রাজ্যগুলিতে রাবার চাষ শুরু হওয়ার তার প্রসার অনেক কম হয়। চতুর্থত, ব্রাজিলে কৃত্রিম রাবার এর ব্যবহার বহুগুণে বেড়ে যাওয়ায় প্রাকৃতিক রাবারের চাহিদা অনেক কমে গেছে। পঞ্চমত, বাগিচা ফসল হিসাবে অধিক লাভজনক আখ, কলা, জ্যাট্রোপ প্রভৃতির চাষ বৃদ্ধি পাওয়ায় রাবার চাষ তেমনভাবে প্রসার লাভ ঘটেনি। এবার আমরা লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে আলোচনা করব। বর্তমান যন্ত্র সভ্যতার মূল স্তম্ভ হল লৌহ ইস্পাত, কারণ লৌহ ইস্পাতের ওপর নির্ভর করেই অন্যান্য শিল্প গড়ে উঠেছে এবং এর উন্নতি লাভ করছে। কাঁচামাল। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল এটি হলো প্রধানত কাঁচামাল ভিত্তিক শিল্প। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো আকরিক লোহা। চুল্লিতে আকরিক লোহাকে গলানোর জন্য ব্যবহার করা হয় কোক কয়লা বা কাঠ কয়লা বা জলবিদ্যুতে। এখানে বিগলক রূপে ব্যবহার করা হয় চুনাপাথর ও ডলোমাইটকে। ইস্পাত থেকে সংকর ইস্পাত তৈরি করতে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, মলিবডেনাম, টাংস্টেন ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও প্রচুর জল, বায়ু, অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে। চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কোরিয়া, জার্মানি, ইউক্রেন, ভারত প্রভৃতি দেশ লৌহ ইস্পাত শিল্পে অগ্রণী।
প্রথমে আমরা চীন সম্পর্কে দেখব। চীন লৌহ ইস্পাত শিল্পে অত্যন্ত প্রাচীন হলেও এটি ছিল খুব ছোট মাপের। 1949 সালে পর এদেশে বৃহদায়তন ইস্পাত শিল্প গড়ে উঠতে থাকে। বর্তমানে চীন লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানের অধিকারী। পৃথিবীর প্রথম 10টি ইস্পাত উৎপাদক সংস্থার 6টি এদেশেই অবস্থিত। হবেই এদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থা। এখানকার বিখ্যাত ইস্পাত কেন্দ্র প্রথমত দক্ষিণ মাঞ্চুরিয়া অঞ্চল, চীনের অতি বিখ্যাত ইস্পাত উৎপাদক অঞ্চল এটি। এখানকার আনসান চীনের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এছাড়াও পেনসিহু, বেনজি, ফুসুন বিখ্যাত কেন্দ্র। দ্বিতীয় হলো সেনসি অঞ্চল, এটিও চীন প্রাচীন ইস্পাত কেন্দ্র। তানসান, তাইওয়ান এখানকার বিখ্যাত কেন্দ্র। তৃতীয়ত হলো নিম্ন ইয়াংসি অববাহিকা, সাংহাই, তারপরে ওহান প্রভৃতি এখানকার বিখ্যাত কেন্দ্র। চতুর্থত অন্যান্য অঞ্চলের মধ্যে হলো বাওটো, চাঙ্গিং, জুইঝৌ ইত্যাদি। এখানে উন্নতির কারণগুলি হলো প্রথমত আকরিক লোহা। চীন আকরিক লোহা উত্তোলনে পৃথিবীতে প্রথম এবং সঞ্চয় চতুর্থ স্থানের অধিকারী। আনসান, হোবেই, সানসি, মাঞ্চুরিয়া প্রভৃতি অঞ্চলে রয়েছে অতি উচ্চ শ্রেণীর আকরিক সঞ্চয়। চীনের অধিকাংশ ইস্পাত কেন্দ্র লৌহ খনির নিকটেই অবস্থিত। দ্বিতীয়ত হলো কয়লা। চীন কয়লা উত্তোলনে প্রথম এবং কয়লা সঞ্চয়ে তৃতীয় স্থানের অধিকারী। হোবেই, সাংডং, সানসি প্রভৃতি অঞ্চলে উন্নত কয়লার সঞ্চয় আছে। লৌহ ও কয়লা খনির পাশাপাশি অবস্থান চীনে ইস্পাত কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। অন্যান্য খনিজ, চীনে ম্যাঙ্গানিজ যেটি উত্তোলনে দ্বিতীয় স্থানের অধিকারী। চুনাপাথর ও ডলোমাইটের সঞ্চয়ও এখানে খুব বেশি। চতুর্থত বিদ্যুৎ, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনে চীন পৃথিবীতে প্রথম। পঞ্চমত ইস্পাত সংস্থা, চীনে বেশ কয়েকটি ইস্পাত উৎপাদক কোম্পানি ও সংস্থা রয়েছে। পৃথিবীর প্রথম 10টি ইস্পাত কোম্পানির 6টি চীনে অবস্থিত। এদেশে হোবেই আয়রন অ্যান্ড স্টিল পৃথিবীর বৃহত্তম ইস্পাত সংস্থা। এরপরে ষষ্ঠত আমরা দেখি চাহিদা। চীনে অত্যন্ত দ্রুত হারে অর্থনৈতিক বিকাশ ঘটছে, ফলে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, তাই ইস্পাতের চাহিদাও এখানে দ্রুত হারে বাড়ছে। এরপর আমরা পড়ব জাপান সম্পর্কে। ইস্পাত উৎপাদনে কাঁচামালগুলি নিকটে অবস্থিত হওয়ার সত্ত্বেও কাঁচামাল লৌহ ইস্পাত উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয়। মূলত আমদানি করা কাঁচামালের ওপর নির্ভর করে এখানকার ইস্পাত কেন্দ্রগুলি গড়ে উঠেছে। সেই জন্য এখানকার বেশিরভাগ ইস্পাত কেন্দ্র উপকূল ভাগে বন্দরের নিকট অবস্থিত। নিপ্পন স্টিল এদেশে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইস্পাত সংস্থা। এখানকার ইস্পাত কেন্দ্র সম্পর্কে আমরা দেখব। প্রথম টোকিও ইয়াকাহামা অঞ্চল, এটি জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। অধিকাংশ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে টোকিও, ইয়াকাহামা, ওসাকি ও চিবা অঞ্চলে। দ্বিতীয়ত হলো কোবে ওসাকা অঞ্চল, এটি দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। প্রধান কেন্দ্রগুলি হলো কোবে, ওসাকা ইত্যাদি। এখানকার অধিকাংশ কেন্দ্রগুলি ওসাকা বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তৃতীয়ত নাগোয়া অঞ্চল, 1950 সালের পর থেকে এখানে লৌহ ইস্পাত শিল্প উৎপাদন দ্রুত হারে বেড়ে উঠেছে। টোকিও ও এইচি এখানকার প্রধান কেন্দ্র। চতুর্থত উত্তর কিউসিও অঞ্চল, ওয়াটা, কোকুরা, টোবাটা এখানকার প্রধান কেন্দ্র। 1901 সালে ইয়াংওয়াটাতে জাপান সরকার প্রথম ইস্পাত স্থাপন করেছিল। পঞ্চমত হলো হোক্কাইডো অঞ্চল, মুরোরানকে কেন্দ্র করে এই অঞ্চলে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। আজকে আমরা এতটাই পড়লাম। এর পরের দিন আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব।